কিশোর, ডাক শোনা গেল মেরি চাচির। এদিকে আয়, রডগুলো বেড়ার ধার ঘেঁষে তুলে রাখবি। মুসা, রবিন, তোমরা একটু সাহায্য করো বন্ধুকে। কড়া রোদ, ইয়ার্ডে ব্যস্ততা। রবিনের পা ভাঙা, ভারী কাজ তার পক্ষে সম্ভব না। উল্টে রাখা পুরানো একটা বাথটাবে আরাম করে বসে রডের হিসেব রাখছে সে। গত দুদিন ধরেই খুব কাজ হচ্ছে ইয়ার্ডে। কবে আবার হেডকোয়ার্টারে আলোচনায় বসতে পারে তিনজন কে জানে। মিস্টার ফিসফিসের সঙ্গে দেখা করে আসার পর আর এগোয়নি তদন্ত। আসলে সময়ই পাইনি। ইয়ার্ডে ব্যস্ত থেকেছে কিশোর, মুসার বাড়িতে কাজ ছিল, সারতে হয়েছে। লাইব্রেরিতে রবিনেরও কাজের চাপ পড়েছিল বেশ। গত দুদিন খুব কম সময়ই বাড়িতে থাকতে পেরেছেন রাশেদ চাচা। বড়সড় একটা নিলাম হচ্ছে এক জায়গায়, ওখানে মাল কিনতে ব্যস্ত তিনি। ট্রাক বোঝাই হয়ে কেবলই মালের পর মাল এসে জমা হচ্ছে ইয়ার্ডে। কবে যে শেষ হবে কে জানে। একটানা কাজ করে গেল ওরা খুশি মনেই। মেরি চাচির কাজ করে দিতে দ্বিধা নেই তিন গোয়েন্দার। প্রচুর চুইংগাম কিংবা টিফির লোভ আছে। সঙ্গে আছে মেরি চাচির হাতে তৈরি কেক। বয়ে বয়ে ব্যানার কাছে নিয়ে রড জমা করছে মুসা আর কিশোর। বাথটাবে বসে ওগুলোর হিসেব রাখছে রবিন। দুপুরের দিকে ফুরসত মিলল কিছুক্ষণের জন্য। বড় ট্রাকটা দেখা গেল ইয়ার্ডের গেটে। রাশেদ চাচা এসেছেন। ছোটখাটো হালকা পাতলা মানুষ, ঈগলের মতো বাঁকানো বিরাট নাকের তলায় পেল্লাই গোপ। ট্রাক বোঝাই মালপত্রের স্তূপের ওপর একটা পুরানো ধাঁচের চেয়ারে বসে আছেন রাজকীয় ভঙ্গিতে। পুরানো জিনিস কিনতে গেলে যা যা চোখে পড়ে কিছুই ফেলে আসেন না রাশেদ চাচা। কাজে লাগবে কি লাগবে না, বিক্রি হবে কি না, ওসব নিয়ে মাথা ঘামান না। কিনে নিয়ে আসেন, পরে দেখা যাবে কি করা যায়। ইয়ার্ডের চত্বরে এসে থামল ট্রাক। মালের দিকে একবার চেয়েই স্বামীর উদ্দেশ্যে বলে উঠলেন মেরি চাচি, তুমি তুমি পাগল হয়ে গেছো? ওটা এনেছো কেন? পায়ে পায়ে চাচির কাছে এসে দাঁড়িয়েছে তিন কিশোর। দাঁতের ফাঁক থেকে পাইপটা নিয়ে ওদের দিকে একবার দোলালেন রাশেদ চাচা। হাসলেন। অবাক চোখে একগাদা ধাতব পাইপের দিকে চেয়ে আছে তিন কিশোর। 8 ফুট উঁচু একটা পাইপ অর্গ্যান। অর্গ্যানটা কিনেই ফেললাম মেরি। গলা ভারী রাশেদ চাচার। বরিশ, রোভার, ধরো তো, নামিয়ে ফেলি। খুব সাবধানে নামাতে হবে, ভেঙে টেঙে ফেল না আবার। লাফ দিয়ে মাটিতে নেমে এলেন রাশেদ চাচা। অর্গ্যানটা নামাতে ব্যস্ত হয়ে পড়ল বরিস আর রোভার। পাইপ অর্গ্যান? কথা আটকে গেল মেরি চাচির। জিসাস, পাগল হয়ে গেছে লোকটা। অর্গ্যান, পাইপ অর্গ্যান দিয়ে কি হবে? নাক মুখ দিয়ে গলগল করে ধোঁয়া ছাড়লেন রাশেদ চাচা। রসিকতা করলেন, বাজানো শিখব, পার্ট টাইম চাকরি করা যাবে সার্কাসে। হাসলেন তিনি। হাত লাগালেন বরিস আর রোভারের সঙ্গে। বরিস আর রোভার দুই ভাই, বাভারিয়ার লোক। দুজনেই 6 ফুট 4 ইঞ্চি লম্বা, সেই অনুপাতে চওড়া। মাথার চুল সোনালি, গায়ে মোষের জোর। সহজেই ধরে ধরে নামিয়ে আনছে ভারী পাইপগুলো। শোবার ঘরের কাছে বেড়ার ধারে অর্গ্যানটা বসানোর সিদ্ধান্ত নিলেন রাশেদ চাচা। ওখানেই নিয়ে গাদা করে রাখা হলো অর্গ্যানের পাইপ আর অন্যান্য যন্ত্রপাতি। পরে জুড়ে দেয়া যাবে। খুব ভালো জিনিস, তিন কিশোরকে বললেন রাশেদ চাচা। লস অ্যাঞ্জেলেসের পুরানো এক থিয়েটার হাউস থেকে এনেছি। খুব ভালো করেছ, গোমরা মুখে বললেন মেরি চাচি। কপাল ভালো, কাছে পিঠে প্রতিবেশী নেই। কাজ করতে চলে গেলেন তিনি। অনেক বড় অডিটোরিয়ামের জন্য তৈরি হয়েছিল অর্গ্যানটা। ছেলেদেরকে বললেন রাশেদ চাচা, জোরে বাজালে কানের পর্দা ফেটে যাবে মানুষের। চাইলে খুব নিচুতে নিয়ে আসা যায় এর শব্দ। এতই নিচু, মানুষের কানেই ঢোকে না সে আওয়াজ। নাই যদি শোনা গেল, ওটা আবার শব্দ হলো নাকি? চাচার দিকে চেয়ে বলল কিশোর। মানুষের কানে ঢোকে না, সার্কাসের হাতির কানে ঢুকবে। মুচকে হাসলেন রাশেদ চাচা, চলে গেলেন সেখান থেকে। কান তো সবারই এক, বলল মুসা। মানুষের কানে না ঢুকলে হাতির কানে ঢুকবে নাকি? ঢুকতেও পারে, জবাবটা দিল রবিন। কুকুরের হুইসেলের নাম শোনোনি? মানুষের কানে ঢোকে না, কিন্তু কুকুর ঠিকই শুনতে পায় ওই বাঁশির আওয়াজ। সাবসনিক, যোগ করল কিশোর। বিলো সাউন্ডও বলে একে। ভাইব্রেশন বেশি না হলে মানুষের কানে ঢোকে না শব্দ। একটা বিশেষ রেঞ্জের কাঁপন হলে তবেই শুনতে পায় মানুষ। পাইপ অর্গ্যান আর শব্দ রহস্য নিয়ে এতই মগ্ন ওরা, গেটের কাছে দাঁড়ালো এসে নীল স্পোর্টস কারটা, খেয়ালই করল না। ড্রাইভার, টিংটিংয়ে রোগাটে শরীর এক লম্বা তরুণ, জোরে হর্ন বাজালো। চমকে ফিরে চাইল তিন কিশোর। তিন গোয়েন্দাকে চমকে দিতে খুব মজা পেল যেন গাড়ির আরোহীরা। জোরে হেসে উঠল ড্রাইভার আর তার দুই সঙ্গী।
শুটকিটেরই লম্বা তরুণকে ড্রাইভিং সিট থেকে নেমে আসতে দেখে বলে উঠল মুসা। ওর এখানে কি? বিড়বিড় করল রবিন। বছরের একটা বিশেষ অংশ রকি বিচে কাটাতে আসে ডয়েল পরিবার। সারা বছর থাকে না, কিন্তু ওই কয়েকটা মাসই যথেষ্ট। জ্বলিয়ে মারে কিশোর, মুসা আর রবিনকে। খালি পেছনে লেগে থাকে। নিজের বুদ্ধির ওপর অগাধ আস্থা টেরিয়ার ডয়েলের। অন্য কেউ সেটা মানল কিনা মানল না তা নিয়ে মাথা ঘামায় না। নিজের গাড়ি নিজেই ড্রাইভ করে, বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। কিশোর বয়সী ছেলে ছোকরাদেরকে অধীনে রাখার চেষ্টা করে টেরিয়ার। রকি বিচের বেশিরভাগ ছেলে মেয়েই পাত্তা দেয় না তাকে, এড়িয়ে চলে। তবে বখে যাওয়া কিছু ছেলেকে দলে টানতে পেরেছে টেরিয়ার। প্রায়ই পার্টি দেয়, ওদেরকে দাওয়াত করে। তার গাড়িতে তুলে ঘোড়ায় সারা শহর, দরাজ হাতে খরচ করে। এগিয়ে আসছে টেরিয়ার, হাতে একটা জুতোর বাক্স। গাড়িতে বসা দুই সঙ্গীর চোখ তার ওপর। 3 গোয়েন্দাও দেখছে তাকে। কাছাকাছি এসেই পকেটে হাত ঝোকালো সে। ঝটকা দিয়ে বের করে আনলো আবার। হাতে একটা ম্যাগনিফাইং গ্লাস। রাশেদ চাচা আর 2 বাবারিয়ান ভাইয়ের দিকে তাকালো। পাইপ অর্গানটা নিয়ে ব্যস্ত তারা। এখান থেকে তার কথা শুনতে পাবে না। বিশেষ কায়দায় ভুরু কুচকালো সে। গুরুগম্ভীর একটা ভাব ফুটিয়ে তুলল চেহারায়। ম্যাগনিফাইং গ্লাসের ভেতর দিয়ে পুরো ইয়ার্ডে চোখ বলালো একবার। ভুল জায়গায় এসে পড়লাম না তো? টেরিয়ারের অভিনয়ে খুব মজা পেল তার 2 সঙ্গী। হেসে উঠল হহ করে। কি চাই এখানে শুটকি? মুসার কথা যেন শুনতেই পেল না টেরিয়ার। ম্যাগনিফাইং গ্লাসের ভেতর দিয়ে তাকালো কিশোরের দিকে। অনেক কষ্টে যেন চিনতে পারল। গ্লাসটা আবার ভরে রাখল পকেটে। এই যে কিশোর হোমস, পৃথিবী বিখ্যাত গোয়েন্দা। দেখা করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। একটা কেস নিয়ে এসেছি আপনার কাছে স্যার। স্কটল্যান্ড ইয়ার্ডও বিমূঢ় হয়ে গেছে। কোনো সুরাহা করতে পারেনি কেসটা। শেষ পর্যন্ত আপনার শরণাপন্ন হতে হল। নির্দয়ভাবে খুন করা হয়েছে বেচারাকে। আশা করি এই জটিল রহস্যের সমাধান করতে পারবেন। বাক্সটা বাড়িয়ে ধরল সে। টেরিয়ারের বলার ভঙ্গিতে হেসে লুটোপুটি খেতে লাগল তার 2 বন্ধু। বিচ্ছিরি গন্ধ আসছে বাক্সের ভেতর থেকে। কি আছে আন্দাজ করতে পারল 3 গোয়েন্দা। হাত বাড়িয়ে বাক্সটা নিল কিশোর। ডালা খোলার আগে একবার চাইল টেরিয়ারের দিকে। হাসছে টেরিয়ার, অপেক্ষা করছে। ডালা খুলল কিশোর। নাকে এসে যেন বাড়ি মারল পচা গন্ধ। বিরাট এক সাদা হদুর পচে ফুলে ঢোল হয়ে আছে। কি মনে হয় মিস্টার হোমস? সামান্য সামনে ঝুঁকে এলো টেরিয়ার। ভয়াবহ এই খুনের কিনারা করতে পারবেন? আসামিকে ধরতে পারলে বড় পুরস্কার পাবেন, 50টা স্ট্যাম্প। হাসির রোল উঠেছে গাড়িতে। আর চোখে সেদিকে একবার চাইল কিশোর। চেহারায় কোনো পরিবর্তন হল না। গম্ভীর চোখমুখ, আস্তে করে মাথা ঝোকালো। গাড়িতে বসা টেরিয়ারের 2 বন্ধুকে শুনিয়ে জোরে জোরে বলল, আপনার মনের অবস্থা বুঝতে পারছি মিস্টার শুটকি। খুবই দুঃখ পেয়েছেন, পাবেনই তো। হাজার হোক, নিহত জীবটা আপনার খুব প্রিয় বন্ধু ছিল। হঠাৎ থেমে গেল হাসির শব্দ। সতর্ক হয়ে উঠেছে গাড়িতে বসা ছেলে দুটো। চোখমুখ লাল হয়ে উঠেছে টেরিয়ারের। বেচারার মৃত্যুর কারণ অনুমান করতে পারছি। আবার বলল কিশোর, বদহজম। খৈল খেয়েছিল এক গরু বন্ধুর সঙ্গে একই গামলায়। গরুটার নামের আদ্যক্ষর 2টো জানি, TD। ভুড়ি ভোজনের পরই হয়তো টেরার ক্যাসেলে গিয়েছিল। ভুটের তারা খেয়ে প্যান্ট নষ্ট করতে করতে ফিরেছে। নিজেকে খুব চালাক মনে করো না? হিসিয়ে উঠল টেরিয়ার। বিশ্বাস হচ্ছে না? দাঁড়াও দেখাচ্ছি, বলেই ঘুরল কিশোর। এক ছুটে গিয়ে ঢুকল ঘরে। কয়েক মুহূর্ত পরেই বেরিয়ে এলো। এই যে আদ্যক্ষর খোদাই করা আছে এটাতে। টর্চটা টেরিয়ারের দিকে বাড়িয়ে ধরে বলল কিশোর, আগে একটা এস থাকলেই তোমার পুরো নাম হয়ে যেত, শুটকি টেরিয়ার ডয়েল। হা হা করে হেসে উঠল মুসা। টর্চটা শুটকিকে দিয়ে দাও না কিশোর, একটা এস বসিয়ে নেবে। থাবা মেরে কিশোরের হাত থেকে টর্চটা নিয়ে নিল টেরিয়ার। ঘুরে দাঁড়ালো, গটমট করে হেঁটে চলে গেল গাড়ির কাছে। ড্রাইভিং সিটে উঠে বসে ফিরে চাইল। আহা, 3 গোয়েন্দা, শুনলেই হাসি পায়। শহরের ছেলের কারই জানতে বাকি নেই ভড়ংয়ের কথা। কেউ হাসি ঠেকাতে পারছে না। জবাবে তালে তালে হাততালি দিতে লাগল কিশোর, মুসা আর রবিন। আরও খেপে গেল টেরিয়ার। রাগে ভাষা হারিয়ে ফেলল। ঝাল মেটালো গাড়িটার ওপর। বনবন করে ঘুরে উঠল স্টিয়ারিং। কর্কশ আর্তনাদ উঠল টায়ারের। ঘুরে গেল নীল স্পোর্টস কারের নাক। জোর এক ঝাঁকুনি খেয়েই লাফ দিল সামনে। তীব্র গতিতে ছুটে চলে গেল। লাইব্রেরিতে আমার কার্ড ও ব্যাটাই চুরি করেছে, কথা বলল রবিন। আমরা কাজে নেমেছি জেনে গেছে ব্যাটা। জানুক, লোককে জানাতেই তো চাই আমরা। তবে কাজটা আরও জরুরি হয়ে পড়ল আমাদের জন্যে। প্রথম কেসে ফেল করা চলবে না কিছুতেই।
পিছনে ফিরে চাইল একবার কিশোর। পাইপ অর্গান নিয়ে ব্যস্ত এখন রাশেদ চাচা, বরিস আর রোভার। চাচিকে দেখা যাচ্ছে না, নিশ্চয়ই টেবিলে খাবার সাজাতে গেছেন। একটু সময় পাওয়া গেল, বলল কিশোর। চল, লাঞ্চের ডাক পড়ার আগেই মিটিং শেষ করে ফেলি। 2 সুড়ঙ্গের দিকে এগিয়ে চলল 3 গোয়েন্দা। তাড়াহুড়ো করে এগোতে গিয়ে অঘটন ঘটাল কিশোর। মাটিতে পড়ে থাকা একটা আলগা পাইপে পা দিয়ে বসল সে। গড়িয়ে চলে গেল পাইপ। তাল সামলাতে না পেরে বেকায়দা ভঙ্গিতে পড়ে গেল সে। তাড়াতাড়ি দুদিক থেকে গোয়েন্দা প্রধানকে তুলে বসালো রবিন আর মুসা। প্রচণ্ড ব্যথায় দাঁতে দাঁত চেপে আছে কিশোর। আমার পা ভেঙেই গেছে বোধহয়, গুঙিয়ে উঠল সে। উফ, এই যে এখানে। দেখা গেল ইতিমধ্যেই ফুলে উঠতে শুরু করেছে ডান পায়ের গোড়ালির ওপরের গাঁট। ভীষণ ব্যথা, বিকৃত হয়ে গেছে কিশোরের মুখ। উফ, বোধহয় ডাক্তারি ডাকতে হবে। 2 দিন পর বিছানায় পড়ে আছে কিশোর। সেদিন সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সারাদিন আটকে রাখলেন ডাক্তার। পায়ের এক্সরে করলেন, তারপর কি একটা তরল পদার্থে পা ভিজিয়ে রাখতে দিলেন। বিকেলের দিকে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে সে। ডাক্তার অভয় দিয়েছেন শিগগিরই আবার দৌড়াতে পারবে কিশোর। সারাদিন বিছানায় পড়ে না থেকে একটু একটু হাঁটাচলা করতেও বলেছেন। ওঠার চেষ্টা করে কিশোর, পারে না। একটু নড়াচড়া করলেই প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়। মনে স্বস্তি নেই গোয়েন্দা প্রধানের। দেরি হয়ে যাচ্ছে। নিশ্চয়ই আর অপেক্ষা করবেন না মিস্টার ডেভিস ক্রিস্টোফার। হয়তো ইতিমধ্যেই একটা ভুতুড়ে বাড়ি ঠিক করে ফেলেছেন তিনি। কাজে নামতে নামতেই এই অঘটন। এর চেয়ে বড় অস্বস্তিকর কারণ আর কি হতে পারে 3 গোয়েন্দার জন্যে। কিশোরের বিছানার পাশে মলিন মুখে বসে আছে মুসা আর রবিন। এখনো ব্যথা করে? জানতে চাইল মুসা। করে, বলল কিশোর। আক্কেল হয়েছে আমার। এত অসাবধান কেন হলাম? পাটা যে ভাঙেনি এই যথেষ্ট। যাগে, এখন আসল কথায় আসছি। ওই টেলিফোন কল, ওটার তো কোনো সুরাহ হলো না। হ্যানসেনের সঙ্গে আলাপ করেছি। ও জানিয়েছে সে রাতে টেরার ক্যাসেল থেকে ফেরার পথেও নাকি কে অনুসরণ করেছিল আমাদেরকে। শুট কি হতে পারে? সহজেই পারে, সায় দিল রবিন। ওই ব্যাটার জানে টেরার ক্যাসেলের ব্যাপারে আমরা কৌতূহলী। আমার বিশ্বাস হয় না। এদিক ওদিক মাথা নাড়ল মুসা। গলার স্বর এভাবে বদলে ফেলার ক্ষমতা ওই ব্যাটার নেই। অন্য কেউ করেছে। মানুষ হয়ে থাকলে মন্ত বড় অভিনেতা ওই লোক। ঠিক, বলল কিশোর। তবে সবই অনুমান। একটু থেমে বলল, নিজের চোখে না দেখলে ভূতে ফোন করেছে এটা মোটেই বিশ্বাস করব না আমি। তা না হয় হলো। অনিশ্চিত রবিনের গলা। ধরে নিলাম ভূতে করেনি ফোন। কিন্তু তোমাদের ওপর পাথর ফেলল কে? ঠিক, রবিনের কথায় জোর পেল মুসা। পাথর ফেলল কে? আপাতত ওটা নিয়ে ভাবছি না, বলল কিশোর। তবে আমার ধারণা ভূত নয়, শুটকিও না। এর পেছনে অন্য কেউ রয়েছে। কে? জানতে চাইল মুসা। জানলে তো বলতামই। আরও কিছু ঘটনা না ঘটলে জানা যাবে না। হ্যারি প্রাইসের লোকটা যাক। কেন মিথ্যে কথা বলল লোকটা? ঝোপ কাটছিল না, তবু কেন বলল কাটছিল? লেমনেডের কথাই ধরো। সাজিয়েই রেখেছিল টেবিলে। ফ্রিজ থেকে বরফও বের করে। কি করে জানতো আমরা যাব? অবাক লাগছে না? কয়েক মুহূর্ত নীরবতা। মাথা চুলকালো মুসা। বিড়বিড় করল, খালি প্যাচ, বাড়ছেই। সুরাহ হবার কোনো লক্ষণই দেখছি না। ঠিক এই সময় ঘরে এসে ঢুকলেন মেরি চাচি। দাঁড়ালেন। এখন কেমন লাগছে রে? ভালো, দায়সারা জবাব দিল কিশোর। তাদের আলোচনায় বাধা পড়েছে। চাইছে মেরি চাচি চলে যাক এখন। গেলেন না চাচি। বিছানার পাশে বসে কিশোরের আহত জায়গায় হাত রাখলেন। ব্যথা লাগে এখনো? না। হেসে ফেললেন চাচি। আমাকে তাড়াতে চাইছিস না? না, মানে। ধরা পড়ে গিয়ে আমতা আমতা করতে লাগলো কিশোর। একটা কথা জানাতে এসেছি, বললেন চাচি। আরও আগেই বলতাম, কিন্তু ভুলে গিয়েছিলাম। ইস, কি ভাবনাই না ফেলে দিয়েছিলি। বাবা মা হারা ছেলেটার জন্যে ভাবনার অন্ত নেই তার। চাচি, কি বলবে বলে ফেলো না, তাড়া দিল কিশোর। গতকাল সকালে এক বুড়ি এসেছিল। তুই তখন ঘুমোচ্ছিলি। সে এক আজব বুড়ি। আজব বুড়ি? সতর্ক হয়ে উঠল কিশোর। চাচির কথায় আগ্রহী হয়ে উঠছে মুসা আর রবিনও। এক জিপসি বুড়ি। জিপসি বুড়ি? পিঠ সোজা হয়ে গেছে মুসা আর রবিনের। কিশোরও বালিশে পিঠ রেখে আধ শোয়া হলো। ব্যথা ভুলে গেছে। তারপর দরজায় টোকা দিল বুড়ি। খুললাম।
ভেতরে ডাকবো কি ডাকবো না, এই সময় তোর নাম বলল সে। পা মাচকানোর কথা বলল, ভবিষ্যৎবাণী করল, সাবধান না হলে আরও বড় বিপদ হবে তোর। এর আগে কখনো দেখিনি ওকে, তোর নাম জানল কি করে, পা মাচকানোর খবর পেল কথা থেকে, ঈশ্বরই জানে। ভেতরে ডাকলাম বুড়িকে। আবার বললেন মেরি চাচি। এলো, বসল, ঝোলার ভেতর থেকে কয়েকটা তাস বের করল। বুঝলাম তাসের ম্যাজিক জানে বুড়িটা, তাস চালাচালি করে লোকের ভবিষ্যৎ জানতে পারে। এসবে কোনোদিনই বিশ্বাস নেই আমার, কিন্তু বুড়িটা যেভাবে বলল অবিশ্বাসও করতে পারলাম না। 3 বার তাস চালল সে তোর নাম করে, 3 বারে 3টে কথা বলল। টিসি থেকে দূরে থাকতে হবে তোতে, পা মোচকানোর পেছনে টিসি রয়েছে, এরপরও যদি টিসিকে এড়িয়ে না চলিস আরও বিপদ হবে তোর। তুমি কিছু বললে না? কি আর বলবো, হেসে উড়িয়ে দিয়েছি বুড়ির কথা। একটু যেন ক্ষুণ্ণ হলো সে, ঝোলার ভেতরে তাসগুলো ভরে উঠে চলে গেল। কিছু একটা দেখেছি ওর চোখে, খটকা লেগেছে মনে। কিশোর, বাপ, একটু সাবধানে থাকিস তুই, কি জানি কিছু ঘটেও যেতে পারে। উঠলেন চাচি। তোরা কথা বল, আমি যাই, কাজ পড়ে আছে ওদিকে। বেরিয়ে গেলেন মেরি চাচি। সিঁড়িতে পায়ের শব্দ, নিচে নেমে যাচ্ছেন তিনি। চাচি বেরিয়ে যাওয়ার পরও অনেকক্ষণ কোনো কথা বলতে পারল না 3 গোয়েন্দা। একে অন্যের দিকে চেয়ে রইল। টিসি। অবশেষে কথা ফুটল রবিনের মুখে, শুকনো গলা। মানে টেরর ক্যাসিন, শুটকিরও কাজ হতে পারে, বলল কিশোর। সামান্য ফ্যাকাশে দেখাচ্ছে তার চেহারা। সেই হয়তো পাঠিয়েছে বুড়িকে, কিন্তু টেরিল এত বুদ্ধি? না, বিশ্বাস হচ্ছে না। মরা ইঁদুর এনে ইয়ার্কি মারা পর্যন্তই তার দৌড়। কেউ, বলল মুসা, মানে কিছু একটা চায় না আমরা টেরর ক্যাসেলে যাই। প্রথমে ফোনে হুঁশিয়ার করেছে, তারপর জিপসি বুড়ির ওপর ভর করে তাকে হাঁটিয়ে এনেছে ইয়ার্ডে, তার মুখ দিয়ে নিজে কথা বলেছে। 2 সঙ্গীর দিকে চাইল সে। কেউ কিছু বলল না। মৌনতা সম্মতির লক্ষণ ধরে নিয়ে বলল, এরপর থেকে টেরর ক্যাসেলের ধারে কাছে যাওয়াও আর উচিত না আমাদের। কি বল রবিন? ঠিক। কিশোর, ঠিক বেঠিক জানি না, তবে আবার যেতে হবে টেরর ক্যাসেলে, বলল গোয়েন্দা প্রধান। লোক হাসাতে চাও? শুটকি কি বলে গেছে মনে নেই? ভয় পেয়ে এখন পিছিয়ে গেলে থুতু দেবে সে আমাদের মুখে। সারা রকি বিচে আমাদের গোয়েন্দাগিরির খবর রটিয়ে দিয়েছে। প্রথম কেসেই ফেল করলে মুখ টিপে হাসবে সবাই আমাদের দেখলে। পিছিয়ে আসার আর উপায় নেই, এগিয়ে যেতেই হবে। চুপ করে রইল 2 সহকারী। তাছাড়া, আবার বলল কিশোর, জিপসি বুড়ি এসে নতুন আরেক রহস্য যোগ করে দিয়ে গেল। বুঝতে পারছি, ঠিক পথেই এগোচ্ছি আমরা। মানে? জানতে চাইল মুসা। এর আগে অনেকেই ঢুকেছে টেরর ক্যাসেলে, এর রহস্য ভেদ করতে চেয়েছে। কাউকেই হুঁশিয়ার করা হয়নি আমাদের মতো। এর একটাই মানে, ঠিক পথেই এগোচ্ছি আমরা। টেরর ক্যাসেলের আজব রহস্য ভেদ করে ফেলি, চায় না কেউ একজন। বেশ, ধরে নিলাম তোমার কথাই ঠিক, বলল মুসা। তাহলেও আর এগোতে পারছি না আমরা। তুমি পড়ে আছো বিছানায়, তোমার পা ভালো না হলে কাজে নামতে পারছি না আমরা। ভুল বললে, বলল কিশোর। বিছানায় শুয়ে আছি বটে, ব্রেনটা অকেজো হয়ে যায়নি, বরং ঠান্ডা মাথায় ভাবার সুযোগ পেয়েছি বেশি। আমি না হয় নাই যেতে পারলাম, তোমরা যাও, আরেকবার ঘুরে এসো ক্যাসেল থেকে। আমরা যাব? প্রায় চেঁচিয়ে উঠল রবিন। মোটেই না, টেরর ক্যাসেলের উপর বড়জোর লেখাপড়া চালিয়ে যেতে পারি আমি, তার বেশি কিছু করতে পারবো না। খুব বেশি কিছু করতে হবেও না তোমাদেরকে, সহজ গলায় বলল কিশোর। একটা ব্যাপারে শুধু শিওর হয়ে আসতে হবে, অস্বস্তি বেড়ে আতঙ্কে রূপ নেয় কিনা জানতে হবে, আর সে আতঙ্ক কতখানি তীব্র তাও বুঝে আসতে হবে। কতখানি তীব্র? চেঁচিয়ে উঠল মুসা। এখনও বোঝার বাকি আছে নাকি? আতঙ্কে হার্ট ফেল করতে বসেছিলাম গতবার, মনে নেই? সেজন্যই রবিনকে যেতে বলছি এবার সঙ্গে, বলল কিশোর। রিওরও একই অবস্থা হয় কিনা জানা দরকার। আরেকটা ব্যাপার, অবস্থাটা কতক্ষণ স্থায়ী হয় জেনে আসতে হবে। মানে ক্যাসেলের বাইরে ঠিক কত দূরে এলে পরে এই আতঙ্ক চলে যায় বুঝতে হবে। এর আগের বারে ছিল 15 মাইল, জবাব দিল মুসা। বাড়িতে গিয়ে নিজের বিছানায় শোয়ার পর তবে গেছে। এবারে গিয়ে শিওর হয় নাও সত্যি 15 মাইল কিনা। শান্ত গলা কিশোরের। আগের বারের মতো পরিমরি করে ছুটবে না, আস্তে আস্তে পিছিয়ে আসবে। ক্যাসেলের বাইরে বেরোবে, পথে নামবে, খানিকক্ষণ পরপরই থেমে বোঝার চেষ্টা করবে আতঙ্ক চলে গেছে কিনা। আস্তে আস্তে, শুকনো হাসি হাসল মুসা। আবার থামব খানিকক্ষণ পরপর।
হয়তো আতঙ্কিতই হবে না, বলল কিশোর, কারণ এবারে যাচ্ছি দিনের আলো। থাকতে থাকতেই পরীক্ষা করবে ক্যাসেলের ঘরগুলো। সাহসে কুলালে রাত নামার পরেও অপেক্ষা করো একটু। হ্যাঁ, আগামীকাল বিকেলেই যাচ্ছ তোমরা। কি? রবিনের দিকে চেয়ে বলল মুসা। যাবে তো? স্বস্তির নিঃশ্বাস ফেলল রবিন। আগামীকাল হলে আমি পারছি না, লাইব্রেরিতে কাজ আছে। পরশু এবং তারপরের দিনও পারব না। আগামী 2-3 দিন আমারও কাজ আছে, বলল মুসা। বাড়িতে। আমিও যেতে পারছি না। নিচের ঠোঁটে চিমটি কাটছে কিশোর। ভাবনারই কথায়। তাহলে তো প্ল্যান বদলাতেই হচ্ছে। ঠিক, খুশি হয়ে বলল মুসা। প্ল্যান বদলাতেই হচ্ছে। বেশ, বলল কিশোর। এখনও দিনের আলো থাকবে কয়েক ঘন্টা। তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ঘণ্টাকেকের মধ্যেই বেরিয়ে পড়ো। ঘুরে এসো ক্যাসেল থেকে। ধুত্তরি, মুখ গোমরা মুসার। কখনো পারি না ওর সঙ্গে। কথার প্যাচে ফেলে দিয়ে ঠিক কাজ আদায় করে নেয়। ঠিক, সায় দিল রবিন। আর কিছু বলল না। গিরিপথে এসে দাঁড়িয়েছে দুজনে। সামনেই পাহাড়ের ঢালে টেরার ক্যাসেল, আকাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে। পশ্চিম আকাশে ঢলে পড়েছে সূর্য। তেরছাভাবে রোদ এসে পড়েছে বিশাল টাওয়ারের গায়ে। পেঁচিয়ে ওঠা আঙুর লতার ফাঁকে ফাঁকে সার্সি ভাঙা জানালার ফোকর, ভয়াবহ দানবের চোখ যেন। শিউরে উঠল একবার রবিন। চল, ঢুকে পড়ি। সূরজ ডুবতে বড় জোড়ার 2 ঘণ্টা, তারপর ঝাপাত করে নামবে অন্ধকার। ঢাল বেয়ে উঠতে শুরু করল দুজনে। মাঝামাঝি উঠে পেছনে ফিরে চাইল একবার মুসা। বাঁকের ওপারে পাথরের স্তূপের ওপাশে দাঁড়িয়ে আছে রোলস রয়েস। অপেক্ষা করছে হ্যানসন। কি মনে হয়? উঠতে উঠতে জিজ্ঞেস করল মুসা। এবারেও শুটকি ফলো করছে আমাদের? না, এদিক ওদিক মাথা নাড়ল রবিন। পা ভাঙা, উঠতে কষ্ট হচ্ছে তার, কিন্তু মুসাকে বুঝতে দিচ্ছে না। আমি খেয়াল রেখেছিলাম, ওর নীল গাড়ির ছায়াও দেখিনি। কিশোরের ধারণা টেরার ক্যাসেলের ধার মারাবে না আর শুটকি। আমরাও মারাতে চাইনি, জোর করে পাঠানো হয়েছে। তবে শুটকিকে হয়তো জোর করেও পাঠানো যাবে না। রবিনের কাঁধে ঝুলছে ক্যামেরা, মুসার হাতে টেপ রেকর্ডার। কোমরের বেল্টে আটকে নিয়েছে টর্চ দুজনেই। টেরার ক্যাসেলের বারান্দায় উঠে এলো ওরা। হলে ঢোকার বড় দরজাটা বন্ধ। তাজ্জব ব্যাপার তো, ভুরু কুচকে গেছে মুসার। শুটকি দরজা খোলা রেখেই পালিয়েছিল, দেখেছি। বাতাসে বন্ধ হয়ে গেছে হয়তো, বলল রবিন। হাত বাড়িয়ে দরজার নব চেপে ধরল মুসা, ঘোরালো। ঠেলা দিতেই তীক্ষ্ণ ক্যাঁ চেচ্চা শব্দ করে খুলে গেল ভারী দরজা। মরচে পড়ে গেছে কবজায়, মন্তব্য করল রবিন। ওই শব্দে ভয় পাওয়ার কিছু নেই, নিজেকেই যেন বোঝালো সে। কে বলল ভয় পেয়েছি? স্বীকার করতে রাজি না মুসা। দরজা খোলা লেখেই হলে ঢুকে পড়ল ওরা। হলের একপাশে একটা বড় ঘর। ঢুকল ওরা। পুরানো আসবাবপত্রে বোঝাই, কাঠের ভারী ভরি চেয়ার টেবিল, বিরাট ফায়ার প্লেস। রহস্যজনক কিছু দেখলেই ছবি তুলে নিতে বলে দিয়েছে কিশোর, কিন্তু তোলার মতো তেমন কিছুই চোখে পড়ল না রবিনের। তবু ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে ঘরের গোটা 2 ছবি তুলে নিল সে। তারপর ইকো রুমে এসে ঢুকল ওরা। ঘরে আবছা আধারাধির খেলা, গা শিরশিরে একটা অনুভূতি আবহাওয়ায়, অস্বস্তিকর। বিচিত্র আর্মার স্যুট আর বিভিন্ন ভঙ্গিতে তোলা জন ফিলবির ছবিগুলোর দিকে চাইলে আরও বেড়ে যায় অস্বস্তি ভাবটা। একপাশে সিঁড়ি, দোতলায় উঠে গেছে। মাঝামাঝি জায়গায় একপাশের দেওয়ালে কয়েকটা জানালা, কাঁচের সার্সি, ধুলোর পুরো আস্তরণ। ও পথেই আসছে আলো। মিউজিয়াম মনে হচ্ছে, বলল রবিন। জানোই তো, যে কোনো মিউজিয়ামে ঢুকলেই কেমন জানি হয়ে যায় মন। ঠিক, সায় দিল রবিন। ঠিক ধরেছ, সেই অনুভূতি। মিউজিয়ামে ঢুকলে এমন হয়। কথা বলতে বলতে এগিয়ে গেল সে। ধুলো, বালি, পুরানো, কেমন যেন মরা মরা। মরা, অরা, 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 অরা। ঘরের ঠিক মাঝখানে গিয়ে শেষ শব্দটা উচ্চারণ করছে মুসা, বেশ জোরে। এক লাফে পিছিয়ে এলো। ওরে বাপরে, এত জোরালা! বলতে বলতেই ঘরের ঠিক মাঝখানে গিয়ে দাঁড়ালো রবিন। প্রতিধ্বনি, ধ্বনি, অনি, 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 অনি। হাত চেপে ধরে একটানে রবিনকে সরিয়ে আনল মুসা। ওখানে দাঁড়িয়ে জোরে কথা বললেই ওই কাণ্ড ঘটে। প্রতিধ্বনি পছন্দ করে রবিন। জোরে হাল্লো বলার ইচ্ছেটা চাপা দিতে হলো। ইকো হলের প্রতিধ্বনি মজার নয়, বরং কেমন অস্বস্তি জাগায়। চল, ছবিটা দেখি, বলল রবিন। ওই যে, যেটা চোখ টিপেছিল তোমার দিকে চেয়ে। ওই তো, হাত তুলে দেখালো মুসা। জলদস্যুর সাজে জন ফিলবি। চল, ভালো মতো দেখি, বলল রবিন। একটা চেয়ারে দাঁড়িয়ে দেখতো নাগাল পাও কিনা ছবিটার। ভারী পিঠ বাঁকা একটা কাঠের চেয়ার ছবির তলায় নিয়ে এলো মুসা।
উঠল চেয়ারে। পায়ের আঙুলে ভর দিয়ে দাঁড়িয়েও নাগাল পেল না ছবিটার। ওই যে একটা ব্যালকনি, ছবিটার ওপর দিকে চেয়ে বলল রবিন। ও পথ থেকে লম্বা তার দিয়ে বুলিয়ে দেওয়া হয়েছে ছবি। চল উঠে যাই, তার ধরে টেনে তুলে নিতে পারবো ছবি। সিঁড়ির দিকে এগোনোর জন্য ঘুরে দাঁড়াতে গেল রবিন। আধা পাক ঘুরেছে, এই সময় তার ক্যামেরা কেসের চামড়ার ফিতে আটকালো কেউ। চমকে ফিরে চাইল রবিন। ঠিক তার পেছনে আবছা অন্ধকারে দাঁড়িয়ে আছে লম্বা এক মূর্তি। গলা চিরে বিকট চিৎকার বেরিয়ে এলো তার। খিচে দৌড় মারতে চাইল দরজার দিকে, পারল না। ফিতোয় হ্যাচকা টান লাগলো, আবার পিছিয়ে গেল রবিন। ভারসাম্য হারালো, কাঁধ হয়ে গেল একপাশে। মুখ ফিরে চাইল কি আছে পেছনে। আর্মার স্যুট পরা এক বিরাট মূর্তি, কোপ মারার ভঙ্গিতে মাথার উপর তুলে রেখেছে তলোয়ার। আবার চিৎকার বেরোলো রবিনের গলা ছিঁড়ে। পুড়ে গেল মার্বেলের মেঝেতে, সঙ্গে সঙ্গে গড়ান দিয়ে সরে গেল একপাশে। খটাং করে মেঝেতে পড়ল তলোয়ার। মুহূর্ত আগে ঠিক ওই জায়গাতেই ছিল রবিন। তলোয়ারের পাশেই পড়ল মূর্তিটা। বদ্ধ ঘরে বিকট আওয়াজ হলো। ইস্পাতের খালি ড্রোম পড়ল যেন একটা। ফিতোয় আর টান নেই এখন। গড়িয়ে দূরে সরে গেল রবিন। দেওয়ালে এসে ঠেকার আগে থামল না। ফিরে চাইল। খাড়া হয়ে গেছে ঘাড়ের চুল। তার দিকে তেড়ে আসছে না আর্মার স্যুট পরা মূর্তি। ধর থেকে মাথা আলাদা হয়ে গেছে ওটার। গড়াতে গড়াতে চলে যাচ্ছে মেঝের ওপর দিয়ে, থেমে গোল দেওয়ালে ধাক্কা খেয়ে। আরও কয়েক মুহূর্ত অপেক্ষা করে উঠল রবিন। পায়ে পায়ে এগিয়ে গেল পড়ে থাকা ধরটার দিকে। পাশে গিয়ে বসল ভয়ে ভয়ে। ধরের গলার ভেতরে একবার উঁকি দিয়েই হাঁপ ছাড়ল। খালি। আসলে ওটা একটা আর্মার স্যুট আসত। কায়দা করে দাঁড় করিয়ে রাখা হয়েছিল দেওয়ালে ঠেকা দিয়ে। একটা হাত অপরের দিকে তুলে আটকে দেওয়া হয়েছিল কোনোভাবে। হাতের মুঠোয় ধরিয়ে দেওয়া হয়েছিল তলোয়ার। খুব কাছাকাছি গিয়েছিল রবিন। বেঁধে গিয়েছিল ফিতে। রবিন পাশে ঘোরার সময় টান লেগেছে, পড়ে গেছে মূর্তিটা। চোট সইতে না পেরে গলা থেকে আলগা হয়ে গেছে লোহার শিরস্ত্রাণও। চোখ বড় বড় করে স্যুটটার দিকে চেয়ে আছে রবিন। হাতল ধরে জোরে টান দিল রবিন। ধীরে ধীরে খুলে গেল পাল্লা, যেন ওপাশ থেকে টেনে ধরে রেখেছে কেউ। এক ঝলক হাওয়া এসে ঝাপটা মারালো গায়ে। নাকে এসে লাগল ভ্যাপসা গন্ধ। দরজার ওপাশে কিছুই দেখা যাচ্ছে না, নিরেট অন্ধকার। বেল্টে ঝোলানো টর্চ খুলে নিল মুসা। আলো ফেলল ভেতরে। অন্ধকারের কালো চাদর ফুঁড়ে বেরিয়ে গেল আলোকরশ্মি। চোখের সামনে ভেসে উঠল প্রজেকশন রুম। বেশ বড় একটা হলঘর। কয়েক সারিতে রাখা হয়েছে শখানেক চেয়ার। এক প্রান্তে দাঁড়িয়ে আছে বিরাট এক পাইপ অর্গ্যান। মুভি থিয়েটারের মতো সাজানো হয়েছে, বলল মুসা। অর্গ্যানটা দেখেছ? রাশেদ চাচার চেয়েও অনেক বড়। নিজের টর্চ খুলে আনল রবিন। সুইচ টিপল। আলো জ্বলল না। ভালো করে দেখে বুঝল ভেঙে গেছে কাঁচ। সে যখন মেঝেতে পড়ে গিয়েছিল, বাড়ি লেগেছিল তখনই। একটা টর্চের আলোই যথেষ্ট। প্রজেকশন রুমের ভেতরে এসে ঢুকল দুজনে। এগোলো পাইপ অর্গ্যানটার দিকে। হাসাহাসি করে হালকা হয়ে গেছে মন। ভয় কেটে গেছে দুজনেরই। অর্গ্যানের কাছে এসে দাঁড়ালো ওরা। ছাতের কাছাকাছি উঠে গেছে বিশাল পাইপগুলো। ধুলো বালি আর মাকড়সার জাল লেগে আছে। অর্গ্যানের একটা ছবি তুলল রবিন। আলো ফেলে ফেলে পুরো ভরটা দেখল ওরা। যত্নের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে চেয়ারগুলো। জায়গায় জায়গায় উঠে গেছে ছাল চামড়া গদি। ছবি দেখানোর পর্দার জায়গায় ঝুলছে এখন কয়েক ফালি সাদা কাপড়। গুমোট গরম ঘরে। এখানে কিছু নেই, বলল মুসা। চল ওপরে যাই। প্রজেকশন রুম থেকে বেরিয়ে এলো ওরা। ইকো হল পেরিয়ে এক প্রান্তের সিঁড়ির গোড়ায় চলে এলো। উঠতে শুরু করল সিঁড়ি বেয়ে। আধা পাক ঘুরে দোতলায় গিয়ে শেষ হয়েছে সিঁড়ির আরেক মাথা। মাঝামাঝি উঠে থামল ওরা। ধুলোয় ঢাকা জানালার সার্সি দিয়ে বাইরে তাকালো। চোখে পড়ছে গিরিপথ। আরও ঘণ্টা দুয়েক আলো থাকবে, বলল রবিন। এর মধ্যেই দেখে নিতে হবে যা দেখার। আগে জলদস্যুর ছবিটা ভালোমতো দেখি চল, পরামর্শ দিল মুসা। ব্যালকনিতে এসে থামল ওরা।
দুজনেই ধরল ছবির তার, টান দিল। ভীষণ ভারী ফ্রেম, দুজনে টেনে তুলতেও বেগ পেতে হলো। উঠে এলো ছবি, ওটার ওপর টর্চের আলো ফেলল মুসা। সাধারণ ছবি, তেল রঙে আঁকা, এজন্যেই আলো পড়লে সামান্য চকচক করে। রবিনের ধারণা হলো হয়তো বিশেষ কোনো একটা দৃষ্টিকোণ থেকে ছবির চোখের দিকে চেয়েছিল মুসা, চকচক করতে দেখেছিল তখন, জ্যান্ত চক বলে মনে হয়েছিল। সেটা তাকে বলল রবিন। কিন্তু সন্দেহ গেল না মুসার, জ্যান্তই মনে হয়েছিল। কি জানি, ভুলও দেখে থাকতে পারি। যাগ্গে, আবার নামিয়ে রাখি ছবিটা, এসো। আবার আগের জায়গায় ছবিটা বুলিয়ে রাখল ওরা। সরে এলো ব্যালকানি থেকে, আবার চলে এলো সিঁড়িতে। সিঁড়ি ভেঙে উঠতেই থাকল ওরা। একটু পরেই মোটা থামের মতো একটা টাওয়ারের ভেতরে আবিষ্কার করল নিজেদেরকে। চারদিকে ছোট ছোট জানালা, বাইরে তাকালো। ক্যাসেলের চূড়ার কাছে উঠে এসেছে ওরা। অনেক নিচে ব্ল্যাক ক্যানিয়ন, যতদূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। ওই দেখো, হঠাৎ বলে উঠল মুসা, একটা এরিয়াল। চাইল রবিন, ঠিকই, ওদের একেবারে কাছের পাহাড় চূড়োয় দাঁড়িয়ে আছে একটা এরিয়াল। হয়তো পাহাড়ের ওপাশেই রয়েছে কোনো বাড়ি। ভালো রিসেপশনের জন্য এরিয়ালটা লাগিয়েছে বাড়ির লোকে। পাহাড়ের মাঝে মাঝে অনেক গিরিপথ রয়েছে, দেখেছ? আঙুল তুলে একটা দিক দেখিয়ে বলল মুসা। ব্ল্যাক ক্যানিয়নের মতো নির্জন নয় ওগুলো। ডজন ডজন সরু গিরিপথ আছে এদিকে, পাহাড়ের ভেতরে ভেতরে, বলল রবিন। আমি ভাবছি এরিয়ালটার কথা। পাহাড়ের ঢাল কি খাড়া দেখেছ? ওতে চড়তে চাইলে মনে হচ্ছে ওদিক দিয়ে ঘুরে যেতে হবে। আমারও তাই ধারণা, বলল মুসা। চল নামি, এখানে আর কিছু দেখার নেই। খানিকটা নেমে একটা বড় ঘরে এসে ঢুকল ওরা। গাদা গাদা বই রাখে, লাইব্রেরি। এখানকার দেয়ালেও অনেক ছবি ঝোলানো, ইকো হলের ছবিগুলোর চেয়ে আকারে ছোট। চল দেখি ছবিগুলো, প্রস্তাব রাখল মুসা। রবিন রাজি। জন ফিলবির অভিনীত ছবির দৃশ্য। কোথাও সে জলদস্যু, কোথাও ছিনতাইকারী, ওয়্যারউলফ, জম্বি, ভ্যাম্পায়ার, আবার কোথাও বা সাগর থেকে উঠে আসা কোনো নাম না জানা ভয়াবহ দানব। ইস, ফিল্মগুলো যদি দেখতে পারতাম, বলল মুসা। একই লোকের মতো চেহারা। লোকে এজন্যেই তাকে লক্ষ্য মুখে ডাকত, মনে করিয়ে দিল রবিন। আরে দেখো দেখো, এক জায়গায় দেয়ালের একটা চারকোনা ফোকরে একটা বাক্স, মামি কেস, ডালা বন্ধ, রূপার একটা প্লেট লাগানো বাক্সের গায়ে। এগিয়ে গিয়ে প্লেটের টর্চ আলো ফেলল মুসা। খোদাই করে ইংরেজিতে লেখা রয়েছে, জন ফিলবি, তোমার অভিনীত ছবি দেখে অনেক মজা পেয়েছি বেঁচে থাকতে। মৃত্যুর পর আমার দেহের এই বিশেষ অংশগুলো তোমাকেই দান করে গেলাম। তোমার মিউজিয়ামে সাজিয়ে রেখো। পিটার হ্যানশ। সেরেছে, চাপা গলায় বলল মুসা। ভেতরে কি আছে? আর কি, নিশ্চয়ই মামিটামি কিছু। অন্য কিছুও হতে পারে, এসো দেখি। ডালা ধরে ওপরের দিকে টান দিল মুসা। বেজায় ভারী, তুলতে কষ্ট হচ্ছে। ডালাটা অর্ধেক উঠে যেতেই ভেতরে চাইল মুসা। ওরে বাপারে, বলেই ছেড়ে দিল ডালা, সরে এলো এক লাফে। কি হলো? রবিনের গলায় উৎকণ্ঠা। দাঁত বের করে হাসছে কঙ্কাল। ওরি বাবারে! বার দুই ঢোক গিলল রবিন। কঙ্কাল নড়ে চড়ে ওঠেনি তো? বুঝতে পারলাম না। এসো তো, আবার তুলে দেখি। ভয়ে ভয়ে এসে আবার ডালা ধরল মুসা। রবিনও হাত লাগাল। ডালা তুলে ভেতরে উঁকি দিল দুজনেই। সাধারণ একটা কঙ্কাল পড়ে আছে চিত হয়ে। না, নড়ছে না, একেবারে স্থির। খামোখা ভয় পেয়েছ, বলল রবিন। নিশ্চয়ই ওটা পিটার হ্যানশর কঙ্কাল। একটা ছবি তুলে নি, কিশোর খুশি হবে। ছবি তুলে নিল রবিন। মুসা নেই ওখানে, জানালার ধারে সরে যাচ্ছে। সর্বনাশ! হঠাৎ চিৎকার শোনা গেল মুসার। রবিন, জলদি করো, অন্ধকার। তা কি করে হয়? হাত ঘড়ির দিকে চাইল রবিন। এখনও 1 ঘন্টা আলো থাকার কথা। কি জানি, দেখে যাও। জানালার ধারে সরে এলো রবিন। ঠিকই, বাইরে গিরিপথে অন্ধকার নামতে শুরু করেছে। উঁচু পাহাড়ের ওপারে হারিয়ে গেছে সূর্য। ভুলেই গিয়েছিলাম, রবিনের গলায় শঙ্কা। এসব পাহাড়ি অঞ্চলে সূর্য একটু তাড়াতাড়িই ডোবে। চলো বেরিয়ে পড়ি, তাড়াগা দিল মুসা। অন্ধকারে এখানে এক মুহূর্ত রাজি নই আমি। বারান্দায় বেরিয়ে এলো ওরা। 2 প্রান্ত থেকেই সিঁড়ি নেমে গেছে, দেখতে ঠিক একই রকম। কাছের সিঁড়িটার দিকে এগিয়ে গেল ওরা। নামতে শুরু করল সিঁড়ি বেয়ে। এক জায়গায় এসে শেষ হলো সিঁড়ি। একটা হল ঘরে এসে ঢুকেছে ওরা। আবঝা অন্ধকার। এক নজর দেখেই বুঝল এটা ইকো রুম নয়, অন্য ঘর। এক প্রান্ত থেকে সিঁড়ি নেমে গেছে। এদিক দিয়ে যাইনি আমরা, বলল রবিন। চল ফিরি, ওপরতলায় উঠে অন্য সিঁড়ি দিয়ে নামব। কি দরকার? বাধা দিল মুসা। ওই তো সিঁড়ি নেমে গেছে, নিশ্চয়ই নিচের তলায় নেমেছে। অপ্রশস্ত সিঁড়ি, গায়ে গায়ে ঠেকে যায়। দ্রুত নেমে চলল দুজনে।
কয়েক ধাপ নেমেই সরু ছোট একটা প্যাসেজে শেষ হয়েছে সিঁড়ি। প্যাসেজের দুপাশে দেয়াল, ওই মাথায় দরজা। তাড়াতাড়ি দরজার কাছে চলে এলো ওরা। ঘন হয়ে যাচ্ছে অন্ধকার। নব ঘুরিয়ে ঠেলা দিতেই দরজা খুলে গেল। ওপাশ থেকে আবার সিঁড়ি নেমেছে। মুসা চলে গেল ওপাশে। ছেড়ে দিতেই বন্ধ হয়ে যেতে চাইল স্প্রিং লাগানো পাল্লা। খপ করে ধরে ফেলল সে। রবিনও চলে এলো এপাশে। পাল্লা ছেড়ে দিল মুসা। দরজা বন্ধ হয়ে যেতে গাঢ় অন্ধকার গ্রাস করল ওদেরকে। চলো ফিরে যাই, আবার বলল রবিন। এই অন্ধকারে অচেনা পথে চলতে মন সায় দিচ্ছে না। ঠিকই বলেছ, এখন আমারও কেমন কেমন লাগছে। ফিরে যাওয়ার জন্যে ঘুরে দাঁড়ালো মুসা। দরজার নব ধরে মোচড় দিল। অন্ধকারে তার শঙ্কিত গলা শোনা গেল। ইয়াল্লা রবিন, নব ঘুরছে না, অটোমেটিক লকা পুশ বাটন। ওপাশে তাড়াহুড়োয় চাপ লেগে গেছে হয়তো। তাহলে আর কি করা? গলা স্বাভাবিক রাখার চেষ্টা করল রবিন। না চাইলেও সামনেই বাড়তে হবে আমাদের। কিছুই দেখা যাচ্ছে না। দেখি টর্চ জ্বলি। আরে টর্চ কোথায় গেল আমার? কোথায়? নিশ্চয়ই মামি কেসের ডালা তোলার সময় নামিয়ে রেখেছিলাম। খুব ভালো করেছি। আমার টর্চটাও নষ্ট এখন। কি উপায়? কাঁচ ভেঙেছে, বাল্ব তো ভাঙেনি। দেখি টর্চটা আমার হাতে দাও তো। অন্ধকারে রবিনের বাহুতে হাত রাখল মুসা। টর্চের গায়ে বার দুই থাবা লাগাল মুসা। জোরে জোরে ঝাঁকুনি দিল বার কয়েক। সুইচ টিপল, জ্বলে উঠল বাল্ব, নিভে গেল। আবার ঝাঁকুনি দিতেই আবার জ্বলল, মিটমিট করে, ম্লান আলো। ঠিকমতো ব্যাটারি কানেকশন পাচ্ছে না, মন্তব্য করল মুসা। তবে কাজ চালানো যাবে, এসো নামি। ঘুরে ঘুরে নেমে গেছে সরু সিঁড়ি। আগে নেমে চলল মুসা, তাকে অনুসরণ করল রবিন। শেষ হল সিঁড়ি। স্নান আলোয় দেখল ছোট একটা ঘরে এসে দাঁড়িয়েছে ওরা। দুদিকে দুটো দরজা। বেরোবে কোন দরজা দিয়ে? সিদ্ধান্ত নিয়ে একটা দরজার দিকে পা বাড়াল রবিন। সঙ্গে সঙ্গে তার বাহু খামচে ধরল মুসা। শুনিছা, শুনতে পাচ্ছ? কান পাতল রবিন। সেও শুনতে পেল। বাজনা, মৃদু, কাঁপা কাঁপা, বহু দূর থেকে আসছে যেন। প্রজেকশন রুমের ভাঙা অর্গ্যান পাইপ বাজছ। অস্বস্তি বোধ করতে লাগল রবিন। হঠাৎ করেই ওদিক থেকে আসছে। আঙুল তুলে একটা দরজা দেখিয়ে বলল মুসা। তাহলে চলো ওদিকে যাই। উল্টো দিকের আরেকটা দরজা দেখালো রবিন। না, ওটা দিয়েই যাওয়া উচিত। আগের দরজাটা আবার দেখালো মুসা। নিশ্চয়ই প্রজেকশন রুমে ঢুকব গিয়ে। ঘরটা চেনা। অচেনা কোনো ঘরে ঢুকতে আর রাজি নই আমি, এখন তো নয়ই। দরজা খুলল মুসা। অন্ধকার একটা ঘরে ঢুকল দুজনে। স্নান আলোয় পথ দেখে এগিয়ে চলল। বাড়ছে বাজনার শব্দ। এখনও অনেক দূরে মনে হচ্ছে। তীক্ষ্ণ ক্যাচ ক্যাচ আর চাপা চিৎকার কেমন ভুতুরে করে তুলেছে অর্গ্যানের বাজনাগো। এগিয়ে চলেছে দুজনে। সামনে মুসা, তার ঠিক পিছনেই রবিন। যতই এগোচ্ছে বাড়ছে অস্বস্তি বোধ। হলের শেষ প্রান্তে এসে দাঁড়ালো ওরা। একটা দরজা ঠেলে দিল মুসা। খুলে গেল পাল্লা। প্রজেকশন রুমে ঢুকল দুজনে। সামনেই পড়ে আছে সারি সারি চেয়ার। ম্লান আলোয় সামনের কয়েকটা চেয়ার দেখা যাচ্ছে আবঝাভাবে। অর্গ্যান পাইপটা রয়েছে অন্য প্রান্তে। অন্ধকারে দেখা যাচ্ছে না। যেদিক থেকে বাজনার শব্দ আসছে সেদিকে তাকালো মুসা। খপ করে চেপে ধরল রবিনের একটা হাত। রবিনও তাকালো, স্থির হয়ে গেল সঙ্গে সঙ্গে। মেঝের ফুট চারেক উঁচুতে বাতাসে ঝুলে আছে অদ্ভুত নীল আলো। নির্দিষ্ট কোনো আকার নেই। মুহূর্তে মুহূর্তে বিভিন্ন আকৃতি নিচ্ছে আলোটা। কাঁপছে ধীর ধীর করে। ক্রমেই বাড়ছে অর্গ্যান পাইপের বাজনা। সেই সঙ্গে তীক্ষ্ণ ক্যাচকচ আর চাপা চিৎকার যেন সঙ্গত করছে। নীল ভূতা, ফিসফিস করে বলল রবিন। অস্বস্তি বোধ উৎকণ্ঠায় রূপ নিয়েছে। ভয়ে বুক কাঁপছে দুরু দুরু। তীব্র আতঙ্কে রূপ নিতে বেশি দেরি নেই আর। কোন দরজা দিয়ে গেলে ইকোরুমে যাওয়া যায় আন্দাজ করে নিল ওরা। ছুটল। ধাক্কা দিয়ে পাল্লা খুলে ফেলল মুসা। প্রায় ছিটকে এসে পড়ল ইকোরুমে। হলের দিকে ছুটল। হল সদর দরজা পেরিয়ে বারান্দায় বেরিয়ে এলো দুজনে। তবু থামল না। সিঁড়ি টপকে নেমে চলল মুসার সঙ্গে। পেরে উঠছে না রবিন, পা ভাঙা। পিছনে পড়ে গেল সে। খিচে দৌড়াচ্ছে মুসা। পা টেনে টেনে যত জোরে সম্ভব ছুটছে রবিন। অন্ধকার। ঢাল বেয়ে নামতে নামতে হঠাৎ পা পিছলাল রবিনের। হুমড়ি খেয়ে পড়ল। বার দুই ডিগবাজি খেল, তারপর গড়াতে শুরু করল তার দেহ। কিছুতেই ঠেকাতে পারছে না। কয়েক গড়ান দিয়ে একটা পাথরের ভূপে এসে ধাক্কা খেয়ে থেমে গেল দেহটা। কান্নার মতো ফোপানি বেরিয়ে এলো মুখ দিয়ে। ধরেই নিয়েছে রবিন। পেছনে তাড়া করে আসছে নীল অশরীরী। অপেক্ষা করছে ওটার জন্যে।
বুকের ভেতরে হাতুড়ির বাড়ি পড়ছে যেন, হাঁপড়ের মতো ওঠানামা করছে বুক। শব্দটা হঠাৎ কানে এলো রবিনের। পায়ের আওয়াজ, চাপা, 1 কদম, 2 কদম করে এগিয়ে আসছে। নিশ্চয়ই নীল ভূতা অন্ধকারে খুঁজছে তাকে। থামছে না, এগিয়েই আসছে শব্দটা, কাছে, আরও কাছে। ঠিক পিছনে থেমে গেল শব্দ। ফিরে চাইবার সাহস নেই রবিনের, পাথরে মুখ গুজে পড়ে আছে। দীর্ঘ একটা মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে রইল মূর্তিটা। তার শ্বাস ফেলার চাপা ফোঁস কানে আসছে রবিনের। হঠাৎ পিঠে ছোঁয়া লাগল, হাতের তালুর আলতো চাপ, তারপর আলতো ঘষা, ধীরে ধীরে উপরের দিকে উঠে যাচ্ছে। নিশ্চয়ই গলা খুঁজছে আন্দাজ করল রবিন। নড়ার শক্তি নেই যেন, অবশ আসছে দেহ। ঘাড়ের কাছে এসে থামল হাতটা। চাপ বাড়ল একটু, চেঁচিয়ে উঠল রবিন। তীক্ষ্ণ তীব্র চিৎকারে খান খান হয়ে ভেঙে গেল অখণ্ড নীরবতা। প্রতিধ্বনি তুলল পাহাড়ে পাহাড়ে বাড়ি খেয়ে।